পাকিস্তানি এক সাংবাদিক নাহিদ রানার একটা ছবি পোস্ট করছেন। ছবিটা হচ্ছে নাহিদ রানা তার জার্সিটা তুলে নিজের এই যে 8 প্যাক, 8 প্যাক 6 প্যাক না 4 প্যাক কি বলে এটা নাহিদ রানার যেটা, যাই হোক ওইটা দেখাচ্ছে। সেই ছবিটা পোস্ট করে সাংবাদিক ভদ্রলোক লিখছেন যে আমাকে এই মুহূর্তে পাকিস্তান থেকে একটা মাত্র বোলার দেখান যার ফিটনেস এই ছেলেটার লেভেলের। শুরুতে লিখছেন নাহিদ রানা বাংলাদেশি ফার্স্ট বোলার। এই যে নাহিদ রানার একটা গ্লোবাল হিরো হয়ে ওঠা, এটা সম্ভবত পাকিস্তানিরাই সবচেয়ে বেশি সেলিব্রেট করতেছে। সেলিব্রেট মানে তারা সম্ভবত সবচেয়ে বেশি হইচই করতেছে যে ভাই কি জিনিস পাইছে ওরা, কি জিনিস পাইছে। আজকে ইন্ডিয়ান সাংবাদিক এবং ক্রিকেট ঐতিহাসিক অভিষেক মুখার্জি তিনি লিখছেন যে বক্স অফিস হিরো। আসলেই বক্স অফিস হিরো। আপনি রশিদ লতিফকে জিজ্ঞেস করেন, শেহবাজকে জিজ্ঞেস করেন, যাকে জিজ্ঞেস করবেন, ওরা যারা ইউটিউবিং করেন, শোয়েব আক্তার, সবাই সবাই প্রেমে পড়ে গেছে এই বক্স অফিস হিরোর। এখন বক্স অফিস হিরোকে নিয়ে সবচেয়ে বেশি প্রেমে কাতর কে জানেন? নিশ্চয়ই বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেট ভক্ত, কিন্তু সবচেয়ে বেশি প্রেমাক্রান্ত হচ্ছে তার কোচ শন টেট। শন টেট গত 2-3 দিন ধরে, অথবা এমনি খুব কম কথা বলে। ও যে বাংলাদেশে চাকরি করে এটা টের পান। বেশিরভাগ সময় তো মনেই থাকে না যে শন টেট বাংলাদেশে চাকরি করে এবং ন্যাশনাল টিমের বোলিং কোচ। কথা কম বলে। ও গত 2 দিনে দুবার দুটো কথা বলছে। একবার বলছে যে নাহিদ হচ্ছে যে কোনো বড় বড় বোলারদের ছাড়া যাওয়ার সামর্থ্য রাখে। তার সঙ্গে তুলনা হচ্ছে, সে বলছে আমারে যে কোনো সময় ছাড়া যাবে, আমি তো এত ফিট ছিলাম না, ও লিঙ্কি মানুষ, ও আমারে ছাড়া যাবে। কালকে সে বলতেছে অলরেডি আমার ছাড়াই গেছে। আমার তো ক্যারিয়ার অত ভালো না, যেটুকু ক্যারিয়ার ওটুকুরই ও ছাড়াই গেছে। এই এক যে স্পেল করলো, এই স্পেলই তো আমি জীবনে করতে পারি নাই। মানে কালকে তার স্পেলটা এমনিতে তো নাহিদ রানাকে নিয়ে প্রশস্তি প্রতিদিন নতুন নতুন রূপ পাচ্ছে। কখনো সেটা ডমিনিক কর করতেছেন, কখনো ওয়াসিম আকরাম সাহাব করতেছেন, কখনো ইন্ডিয়ান বড় বড় বিশ্লেষকরা করতেছেন, কখনো অস্ট্রেলিয়ানরা করতেছেন, কখনো শন টেট করতেছে। এই যে নাহিদ রানাকে নিয়ে প্রশস্তি, এটা আসলে একটা অন্য মাত্রায় পৌঁছে গেল কালকে এই ফিফথ শেষ সেশনের এই বোলিংয়ে। সেই বোলিংটা কি? সেটা হচ্ছে পুরনো বলে নাহিদ রানার রিভার্স সুইং। বাংলাদেশের কোনো এক্সপ্রেস বোলার 145, 146, 147-এ বল করতেছে, সে পুরনো বলকে এরকম কথায় কথায় রিভার্স করাচ্ছে। রেজওয়ানের বলটা অফ স্টাম্পের বাইরে ফেলে মিডল স্টাম্প উড়ায় দিচ্ছে রিভার্স অ্যান্ড লেট সুইং করে। এইটা অবিশ্বাস্য, এটা অবিশ্বাস্য। বাংলাদেশি বোলার বাদ দেন, এটা পৃথিবীতেই এখন কে কে করতে পারে? আমার একটু লিস্টটা দেখান। ওই যে বিএফএফ এর একটা পেজে আসছিল না যে একটু লিখে দেন কি কি করতে হবে, আমাদের একটু লিখে দেন, বা পাকিস্তানি সাংবাদিকের মতো বলি যে আমাকে আর একটা নাম দেন এই মুহূর্তে পৃথিবীতে যে 146-47 এরকম বল করে রিভার্স অ্যান্ড লেট করাইতে পারে পুরনো বলে। তাইলে বুঝবো কেন নাহিদ রানা নাম্বার 1। ওকে, নাহিদ রানার এই যে নতুন নতুন অস্ত্র, এইগুলো নিয়ে একটু কথা বলি। নাহিদ এর মধ্যে অনেক অনেক নতুন অস্ত্র নিজের ভান্ডারে যোগ করে ফেলছে। আমি যদিও প্রতিদিন ভাবি যে আর দরকার নেই, যা হয়েছে এগুলো সানায় শোনায় ক্যারিয়ার চলে যাবে, তো প্রতিদিন সকালে উঠে আবিষ্কার করি ছেলেটা থেমে নাই, আরো শিখতেছে। এটা নিয়ে এর মাঝখানে আমি ওর কোচ আলমগীর ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, সেগুলো নিয়ে একটু কথা বলি। রিভার্স সুইং, রিভার্স সুইং হচ্ছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে বিতর্কিত একটা বোলিং আর্ট। এটা লম্বা সময় ধরে, ধরেন লেট 80s এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলো, তো একেবারে সিঙ্গেল হ্যান্ডেডলি এই জিনিসটা আনলেন ইন্তেখাব আলম। মূলত এটা পাকিস্তানের শিল্প ছিল দীর্ঘদিন পর্যন্ত। পাকিস্তানিরা বলতো শিল্প, বাকি দুনিয়া বলতো চুরি। একদম বাকি দুনিয়া বলতে মূলত ইংলিশটা। ইংলিশটা ওই যে লর্ডসে খাবি খেলো ওই ইন্তেখাব আলম ওয়াসিম আকরামদের হাতে, ইন্তেখাব আলম ইমরান খানদের হাতে। ইমরান খানের বোলিং পার্টনার ছিলেন ইন্তেখাব। ইন্তেখাব এই জিনিসটা আবিষ্কার করছিলেন। হয়তো এর আগেও বিশ্বে কোথাও কোথাও এটা প্রয়োগ হয়েছে। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে বল সুইং করে কেন? সারা পৃথিবী চিরকাল জানতো বল সুইং করে হচ্ছে দুপাশ চকচকে থাকে, নতুন বল সিম উঁচু থাকে, তাইতে সুইং করে। সহজ হিসাব না? কিন্তু যখন সিমটাই বসে যায়, বলের দুপাশ ম্লান হয়ে যায়, চকচকে ব্যাপারটা আর থাকে না, তখন আর বল সুইং করবে কেন? তখন তো সুইং বলে কিছু থাকবে না। কিছু মুভমেন্ট থাকতে পারে, সুইং তো থাকবে না। কিন্তু ইন্তেখাব আলম পৃথিবীরে দেখালেন যে না, যদি আমি কৃত্রিমভাবে সুইং ধরে রাখতে পারি, শাইনিং ধরে রাখতে পারি, উজ্জ্বলতাটা ধরে রাখতে পারি, আর একটা পাশে ইচ্ছা করে যদি রাফ করে ফেলি, তাহলে কি হবে? খুবই সায়েন্টিফিক একটা ব্যাপার। আপনি যখন বলটা ছুটতেছেন, তখন বলটা তো বাতাসে বাধা পেতে পেতে আগায়। এখন আপনি জানেন পদার্থবিজ্ঞানের বেসিক সূত্র যে এবড়ো খেবড়ো জিনিস বাতাসে বেশি বাধা পায়, আর মসৃণ জিনিস বাতাসে কম বাধা পায়।
একটা বলের ২ সাইড যদি এক পাশটা এবড়ো-খেবড়ো থাকে, এক পাশটা মসৃণ থাকে, তাহলে বাতাস দুপাশে দুরকম বাধা দেবে। এখন এটাও জানেন পদার্থবিজ্ঞানের সূত্র যে কোনো একটা চলন্ত জিনিসের দুপাশে যদি দুরকম বাধা প্রাপ্ত হয়, তাহলে যে পাশে কম বাধা পাচ্ছে, সে বলটা সেদিকে ঘুরে যাবে। কম বাধার দিকে ঘুরে যাবে। খুব সহজ সূত্র। এই সূত্রটাকেই ইন্তেখাব আলম ইয়েতে নিয়ে আসলেন, ক্রিকেটে নিয়ে আসলেন। সেটা হচ্ছে বলটা যত পুরনো হইতে থাকবে, বল একদম ১ম থেকে আমাদের চেষ্টা থাকবে সবাই মিলে ১১ জন মিলে আমরা চেষ্টা করব একটা পাশ ঘষে একদম ১ম এর মতো চকচকে রাখা। রাখা যায় না। ৮০ ওভার ৮৫ ওভার পর্যন্ত যতই চেষ্টা করেন একটু তো পুরনো হবে। কিন্তু ওটা প্রাণান্ত চেষ্টা করা ওই পাশ যেন না হয়। ওইরকম এবড়ো-খেবড়ো না হয়। আর এই সঙ্গে আরেকটা গোপন চেষ্টা আছে যেজন্য ইংলিশটা বলতো যে এটা চুরি, সেটা হচ্ছে যে উল্টো পাশটা যদি একটু এবড়ো-খেবড়ো করে দেওয়া যায় জোর করে। কখনো এটা বোতলের মুখ দিয়ে, কখনো নখ দিয়ে খুঁচে, এমনকি আফ্রিদি একবার মুখ দিয়েও কামড়ায় ধরছিল। যে বল করা যায় কিনা, উল্টো পাশে এবড়ো-খেবড়ো করা যায় কিনা। বুট দিয়ে পাড়ায়, জলে ভিজায় আমি বল টেম্পারিং নিয়ে একটা কনটেন্ট করছিলাম। ওটাতে বলছিলাম যে অন্তত ১৯ ধরনের বল টেম্পারিং এর কথা আমিই জানি। পাকিস্তানিরা ১১ ধরনের বল টেম্পারিং করত। পরে ইংলিশটা আরো বেশি করত। ইংলিশটা পারতই না। বাকি পৃথিবী শিখে গেছিল ইন্তেখাব আলমদের এই কৌশল। ইংলিশটা পারতই না। যে এটা কেমনে করে? তারা বলতো এটা চুরি। দেখেন চুরি ছাড়াও ইমরান খান, ইন্তেখাব আলম, ওয়াসিম আকরাম তারা আর্ট দিয়েই রিভার্স করাইতেন। হ্যাঁ, কিছু অদক্ষ লোক যখন রিভার্সের চেষ্টা করলো তখন চুরি বাড়লো। ওই যে বল টেম্পারিং বাড়লো। সেটা তো সাকলায়েন হাত বাঁকা না করে দুসরা করতো। সারা পৃথিবী দুসরা করতে গিয়ে হাত বাঁকা করছে। দোষ তো সাকলায়েনের না। যাই হোক কথা কোত্থেকে কোথায় চলে যাচ্ছে সেটা হচ্ছে রিভার্স সুইং। বাংলাদেশে কোনো এক্সপ্রেস বোলার রিভার্স সুইং করাবে এটা আমরা কল্পনা করি নাই। দেখেন রিভার্স সুইং করাইতে গেলে একটা বড় শর্ত হচ্ছে আপনার জোরে বল করতে হবে। জোরে বল না করলে আপনি যদি মিডিয়াম পেসার হন আপনি রিভার্স করাইলেও খুব একটা কাজ হবে না। কারণ হচ্ছে আপনার বল রিড করতে পারবে। অনেক আগে থেকে বুঝতে পারবে যে বল বাতাসে স্লো হওয়া শুরু করছে। আপনি যদি জোরে বোলার হন তাহলে আপনি শুরুতে ছাড়বেন বল জোরে, বলটা আল্টিমেটলি রিভার্সটা করবে অনেক লেট। যেটা নাহিদের রিজওয়ানের বলটা হচ্ছে দেখছেন। বল কিন্তু শুরুতেই সুইং করা শুরু করে নাই। ১ম এ তো গতির চোটে আগায়া গেছে বাতাসকে কেটে। পরে যেই গতি কমতে শুরু করছে সেই বাতাস এক সাইডে বেশি এক সাইডে কম ধাক্কা দিচ্ছে তখন সুইং করা শুরু করছে। লেট সুইং হচ্ছে। তো এইটাই আসলে মূল মাজে যেটা। আপনি যত বেশি লেট করাইতে পারবেন তত বেশি জোরে করতে পারবেন, তত বেশি লেট করবে তত বেশি ব্যাটসম্যান বিভ্রান্ত হবে। এখন আমাদের কোনো জোরে বোলার কোনোদিন রিভার্সের চেষ্টাও করে নাই, পারে নাই। আমাদের জোরে বোলারটা কে? ফলে আমাদের তো ২-৪ জন জোরে বোলার তারা কেউ পারে নাই। একমাত্র জানেন আমাদের দেশে ১ম আমার জানা মতে ইন্টারন্যাশনালে রিভার্স কে ট্রাই করছিল শরীফুল। অত জোরে বোলার তো না শরীফুল এবং সাইজেও ছোটখাটো মানুষটা ছিল ফলে খুব কার্যকর হয় নাই। জিম্বাবুয়ে ট্যুরে একবার খুব চেষ্টা করছিল। আমার মনে আছে এটা এরপরে আর কেউ চেষ্টা করছে কিনা তাও মনে নাই। তবে এইরকম রিভার্স তো দেখি নাই বাংলাদেশী কোনো বোলারের হাতে। ইনফ্যাক্ট এটা ইন্টারন্যাশনালেই দেখি না বহুকাল। এই যে এদিন রিভার্সটা করালো এবং সেটা সিমে ফালায়। মানে ও এখনো তো ক্রস সিম বল করে না। ওয়াসিম আবার যেটা করতেন এটার সঙ্গে পুরোপুরি ক্রস না, একটু সিমটা আড়াআড়ি, পুরোপুরি আড়াআড়ি না একটু এরকম ধরতেন। একটু বাঁকায় ধরাতে যেটা হতো বলটা গিয়ে পড়তো পেটের উপরে। আমরা বলতাম পেটে বল ফালাইতেন পুরনো বল ওয়াসিম। ওই পুরনো বল রিভার্স করতেছে, তারপরে আবার পেটে পড়তেছে, ফলে বল নিচু হয়ে যাচ্ছে, আরো লেট হচ্ছে। ভাই ওইটা খেলা যায় না। বাট আনপ্লেয়েবল বল। তো হোপ যে নাহিদ খুব দ্রুত সেই স্বপ্ন দেখবে। এবং নাহিদের আমি মনে করি এখন দ্রুত ওয়াসিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা উচিত। ওকে, এখন কথা হচ্ছে যে আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন যে নাহিদ একের পর এক অস্ত্র নিজের ঝুলিতে কিভাবে যোগ করতেছে। এটা কিভাবে যোগ করলো সেটা হচ্ছে যে ওই যে শুরুতে শন টেইটের কথা বললাম। শন টেইট হচ্ছে সেনা কান্ট্রির বোলারদের মধ্যে বেস্ট বোলার যে সবচেয়ে বেশি রিভার্স করাইতে পারত এবং ও রিভার্সটাই ভালো পারত। আর কিছু তেমন পারত না। জোরে বল করতো না। ছোট করতেছি না ওরা কিন্তু রিভার্সটা সুন্দর করাইতো। সেনা কান্ট্রির কোনো বোলারেই আমি এত ভালো রিভার্স করাইতে দেখিনি। ফলে এটা নিশ্চিত করে বলা যায় যে এটা নাহিদ রানাকে শন টেইটের উপহার। যে বাছা তুমি আরো অনেক কিছু তো শিখতেছো নিজে, আসো আমার এই অস্ত্রটা তোমারে দিয়ে দেই। এবং সেটা যে দিতে পারছে, কালকে দেখেন কি চমৎকারভাবে মানে তথ্যটা মুশফিক এবং শান্তকে ম্যানেজমেন্ট দারুণ কনভে করছে। স ইয়েও নাহিদ রানা সিঙ্ক ছিল ব্যাপারটার সঙ্গে যে পুরনো বল আসলে কি হবে? যেজন্য নাহিদকে বল দিতে দেরি করতেছিল। তারপরে এক প্রান্তে তাইজুল, আরেক প্রান্তে নাহিদ রানা। মানে বল কত পুরনো হয়ে গেলে সে তাইজুলের পার্টনার হিসাবে তারে বেছে নেওয়া হয়। মুশফিক ফোর্স করতেছিল। শান্ত তার একটু ২-১ বার কনফিউজড হয়েছে যে দিবে, সরাবে না কি? মুশফিক ফোর্স করতেছে বারবার, না হবে। কারণ ওরা জানে
যে কি শিখছে ও, নেটে তার মানে করে দেখাইছে। এই যে জিনিসগুলো এটা আমি আলমগীর ভাইরে জিজ্ঞেস করতেছিলাম যে ওই যে লো ট্রাজেক্টরিতে বল করা বা দুর্দান্ত ডিসিপ্লিন বা এখন যে সে ফুলার ইয়র্কারটা দেয়, একটু ওয়াইড করার চেষ্টা করে একটা ইয়র্কার, সেটা অ্যাকশনের কারণে ওর জন্য খুবই কঠিন। এই জিনিসগুলো যে করে, এগুলো তো ছিল না শুরুতে ওর। তো এগুলো যে শেখে, এগুলো কি ওরে জোর করে শেখানো লাগে? তো আমার এই আলমগীর ভাই একটা কথা বলতেছিলেন যে এই ছেলেটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি দাদা জানেন? ওরে যখন ১ম দেখি, সে শুধুমাত্র একটা র পেসার ছিল। মোটামুটি ভালো অ্যাকশনে একটা র পেসার ছিল। এরপরে ওরে আমরা যখন যেটা ও দেখছে যে এই জিনিসটা করা যায়, ওরে কোনো কিছু বলতে হয় না যে, "রানা এই জিনিসটা শেখ।" ও নিজেই, "স্যার এই জিনিসটা এইভাবে করা যায় না?" এইরকম লার্নিং এর আগ্রহ আমি আমার জীবনে খুব কম বাচ্চার মধ্যে দেখছি। এবং ও যে ডিসিপ্লিন থাকার আগ্রহ, ওই ফাঁকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে, "ওর ইনজুরি নিয়ে তো অনেক কথা হয়। ও বলে যে যুদ্ধ করতে নামলে তো গুলি খাইতেই হবে।" বললে, "ওটা মুখে বলে কিন্তু ওর মতো টেক কেয়ার করা নিজেকে সেলফিশ না। কিন্তু ও সবসময় খেয়াল রাখে দলের কোনো ক্ষতি না হয়। শরীরের সবসময় খুব যত্ন রাখা, বাড়ি গেলে যত্নের থাকা, মানে কোনোভাবেই নিজেরে ঝুঁকিতে না ফেলা। ও জানে যে ও ন্যাশনাল টিমের অ্যাসেট, ও নিজের অ্যাসেট, এটা বড় ব্যাপার না। এবং প্রতিনিয়ত শেখার জন্য বলল যে, "আমার সঙ্গে তো এখন আর রেগুলার কাজ করে না। শুধু ফোনে কথা হয়। যখন যারে ও কাছে পায়, তালহা, নাজমুল, সন্টের যারে পায়, তার কাছ থেকে কি নতুন যোগ করা যায় এবং সেটা হুট করে গিয়ে মাঠে করে না।" ঐদিন আমারে আলমগীর ভাই বলতেছিলেন, এটা সপ্তাহ ২ আগের কথা। তখনও তো ওর এই রিভার্সটা দেখি নাই। ও যে রিভার্স করাইতে পারে এটা তো কালকেই আমরা ১ম দেখলাম। ইনস্ট্যান্ট রিভার্স করাইতে পারে এবং অনেকগুলো ডেলিভারি। এবং সেটা নিশ্চয়ই রিজওয়ান সবচেয়ে ভালো সাক্ষী দিতে পারবে যে ওর রিভার্সটা কেমন। তো তখন আমারে আ আলমগীর ভাই বলতেছিলেন যে, "ভাইয়া আগামী কয়েক মাসের মধ্যে দেখবেন ওর কাছ থেকে আরো কিছু ধরনের ডেলিভারি দেখবেন যেগুলো এখনো দেখেন নাই। ও কিন্তু সিউর না হয়ে ওগুলো এক্সিকিউট শুরু করবে না। ওর নেটে অনেক কিছু শুরু করছে বা একটু, একটু করে রপ্ত করতেছে। ম্যাচে করতেছে, ম্যাচ প্র্যাকটিসে। কিন্তু সেগুলো ইন্টারন্যাশনালে দেখবেন আরেকটু দেরি। যখন দেখবেন তখন চমকায় যাবেন।" আলমগীর ভাই আসলেই চমকায় গেছি। শুধু আমি না, সারা বিশ্ব চমকায় গেছে। চমকায় গেছে বলেই তো সারা বিশ্ব তারে বক্স অফিস হিরো বলতেছে। আমাদের বক্স অফিস হিরোর জন্য অনেক শুভকামনা থাকলো।